হ্যালো, আসসালামু আলাইকুম। অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সমীক্ষা আম পুরোটা পড়তে যাওয়া হচ্ছে এই সময় বোকামি হবে। আর এখানে যেসব ইনফরমেশন আছে কমন আসলে এখান থেকেই আসবে। আর যদি কমন নাও আসে, হার্ডও আসে, তারপরেও এখান থেকে আসার কথা। এর বাইরে থেকে আসার কথা না। ঠিক আছে? এখন আমরা হচ্ছে আজকে যে শুধুমাত্র প্রিলিমিনারিতে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে, সেই কোয়েশ্চেনগুলাই হচ্ছে এখানে মার্ক করে দিব। আপনারা এই ইনফরমেশনগুলো এট লিস্ট হচ্ছে খুব ভালো করে পড়বেন। আর রিটেনের জন্য প্রিলি পাস করলে রিটেনের জন্য অনেক সময় পাবেন, তখন পড়তে পারবেন। পুরোটা হচ্ছে এখানে 16 পেজ, বেশি না। 16 পেজ হচ্ছে রিডিং পড়বেন, আর হচ্ছে যে ইনফরমেশনগুলো দাগায় দিচ্ছি, সেগুলো আপনারা মুখস্থ করবেন। খাতায় লিখবেন। পড়ার সময় হচ্ছে একেকটা ইনফরমেশন ৫-৬ বার করে খাতায় লিখবেন, তাহলে হয়তোবা মনে থাকতে পারে। চ্যাপ্টার শুরু করার আগেই হচ্ছে আমরা কয়েকটা বেসিক ইনফরমেশন দেখে নিই। যে একটা হলো যে জিডিপি, আর হলো জিএনআই। জিএনআই হচ্ছে মাথাপিছু আয়, আর জিডিপি আমরা এই ইনফরমেশনগুলো, এই নেমগুলো হচ্ছে আমরা সবসময় শুনি। আমরা একটু জেনে নিই যে জিডিপি কী আর জিএনআই কী। যে জিডিপি দেখেন, যে নাম থেকে এখানে দেখা যাচ্ছে যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। তার মানে হচ্ছে, ধরেন আমার যদি দেশের সীমানাটা যদি এরকম হয়, ঠিক আছে, আমার ধরেন হচ্ছে এটা হলো দেশের সীমানা, ঠিক আছে। তাহলে এই সীমানার ভিতরে এখানে যা কিছু উৎপাদন হবে, ঠিক আছে, সেই উৎপাদনের মানি ভ্যালুটাই হবে জিডিপি। তাহলে উৎপাদন করতে পারে কারা? যে দেশি জনগণ, আপনি আমি উৎপাদন করতে পারি, বিদেশি জনগণ উৎপাদন করতে পারে, বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান, দেশি ব্যবসা প্রতিষ্ঠান, সবাই তো হচ্ছে দেশের ভিতরে। এখন বাংলাদেশের যে অবস্থা দেখেন, যে দেশে অনেক বেসরকারি কোম্পানি আছে, বেসরকারি জনগণ আছে, ঠিক আছে। সবাই কিন্তু এখানে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করতেছে, এবং প্রত্যেকটা ভ্যালুর হচ্ছে মানি ভ্যালু আছে, ঠিক আছে। তাহলে এই যে সকল জনগণ, দেশি এবং বিদেশি, সকল ব্যবসা প্রতিষ্ঠান, দেশি এবং বিদেশি, সব কিছু মিলে যে উৎপাদনটা হবে, সেই উৎপাদনের অর্থমূল্যটাই হবে আপনার জিডিপি, ঠিক আছে। তাহলে জিডিপি ধরে নিলাম যে আপনি বুঝতে পারছেন। এখন আসি যে মাথাপিছু আয়। মাথাপিছু আয় হলো জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। এখন ধরেন বাংলাদেশের জনগণ, কিছু জনগণ হচ্ছে দেশের বাইরে আছে, যেমন ধরেন আমি এখন দেশের বাইরে আছি, বা অনেক বাংলাদেশি বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে, ঠিক আছে। তাহলে দেশের সীমানার বাইরেও, দেশ থেকে বাইরেও গিয়েও যদি ইনকাম করা হয়, এখানে দেশের মানুষ ইনকাম করবে, তারপরে হলো বিজনেস প্রতিষ্ঠান থেকে ইনকাম হবে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে যোগ হবে দেশের সাথে। দেশের অভ্যন্তরে যে ভ্যালুটা, দেশের অভ্যন্তরে আপনারা যারা আছেন, আপনারা যে ভ্যালুটা তৈরি করতেছেন, তার সাথে হচ্ছে এই ভ্যালুটা যোগ হবে। আবার দেশের ভিতরে হচ্ছে বিদেশি ছিল, দেশের ভিতরে বিদেশি ছিল, বিদেশিটা হচ্ছে আমরা জিডিপিতে কাউন্ট করছি। কিন্তু যখন হচ্ছে আপনারা অর্থনীতি মোট জাতীয় আয় বের করবেন, তখন হচ্ছে বিদেশিটা বিয়োগ করে দিতে হবে। তার মানে কথা দাঁড়ালো যে মাথাপিছু আয় যেটা থাকবে, মাথাপিছু আয় বা মোট জাতীয় আয় যেটা হবে, সেটা হলো দেশের অভ্যন্তরে হোক বা দেশের বাইরে হোক, কোনো সমস্যা নেই, কিন্তু দেশীয় জনগণ কর্তৃক বা দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক হতে হবে। তার মানে আমি যদি এখানে যদি লিঙ্ক করি, তাহলে দেখেন যে দেশের জনগণ আর হলো দেশের ব্যবসা প্রতিষ্ঠান, এই দুইটা দিয়ে যে আয়টা হবে, সেটা হবে জিএনআই হবে। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন। আর যদি মাথাপিছু হয়, তাহলে হচ্ছে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার মাথাপিছু ভ্যালুটা। এখন দেখেন যে এই রিলেটেড হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে 40তম বিসিএসে, 2018 সালের নমিনাল জিডিপি কত? নমিনাল জিডিপি কি সেটা আমরা একটু পরে আসবো। জিডিপি আর জিএনআই হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে দেখেন যে এখানের যে ভ্যালু দুইটা যেটা আছে, 1751 আর হচ্ছে 1752, ঠিক আছে। এই ভ্যালু দুইটা কিন্তু গত বছর বা 40-এর সময় যে অর্থনৈতিক সমীক্ষাটা ছিল, মনে হয় 2018, ওই অনুযায়ী 1751 বা 1752 যে ভ্যালুটা দেওয়া ছিল, সেটা কিন্তু মাথাপিছু আয়ের দেওয়া ছিল। আর কোয়েশ্চেন আসছে জিডিপি, তার মানে সহজেই হচ্ছে এই কোয়েশ্চেনটা ভুল। এখন
এই ধরনের কোয়েশ্চেন যদি ভুল হয়, আসলে তো যে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন করার সময় তো সে উত্তরটা দিয়ে দেয়, কিন্তু কোয়েশ্চেন করতেই হচ্ছে সে ভুল করছে। সে আসলে মাথাপিছু আয়টাকেই জিডিপি মনে করে কোয়েশ্চেনটা করছে করার সময়। কারণ আমিও যখন এই যে আপনাদের জন্য কোয়েশ্চেন করতেছি, কোয়েশ্চেন করার সময় কিন্তু এত কিছু খেয়াল থাকে না, প্রত্যেকটা পরীক্ষা একটা দুইটা প্রশ্ন স্লিপ হয়। তখন যখন আপনারা যখন ফিডব্যাক দেন তখন মনে হয় যে হ্যাঁ 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 এটা তো। তো যখন কোয়েশ্চেন করে বিসিএস এর প্রশ্ন করতে যারাই হোক, সবাই তো আমাদের স্টুডেন্টের মতো পড়াশোনা করে না। স্টুডেন্টরা কিন্তু টিচারদের চেয়ে ভালো জানে, কারণ তারা পড়ার ফ্লো এর মধ্যে থাকে। কাজেই হচ্ছে যখন কোয়েশ্চেনটা সে ভুল করছে, উত্তর কিন্তু তিনি উত্তরপত্রের মধ্যে দিয়ে দিচ্ছেন 1751 অথবা 1752। কাজেই বিসিএস এর মধ্যে যদি এই ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে আসলে আমাদেরকে আনসারটা করে দেওয়াটাই বেটার আমি মনে করি। কারণ হচ্ছে কোয়েশ্চেনের উপরে লেখা থাকে যে 4টি অপশনের মধ্যে একটি উত্তর আছে। তারপরে যদি বেশি ঝামেলা হয়ে যায়, তখন হচ্ছে পিএসসি হয়তো বা মিটিংয়ের মাধ্যমে কোনো একটা আলোচনা করে যে হ্যাঁ এটার অপশন এইটা রাখাও, অথবা এই প্রশ্নটা আউট করে দাও, মানে এই প্রশ্নটা কাউকে মার্কস ইনও হবে না, যোগ হবে না, বিয়োগ হবে না, বা নেগেটিভ মার্কিংও হবে না। এটা হয়তো বা পিএসসি কোনো একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে এরকম। কিন্তু আমার ব্যক্তিগত ভিউ হচ্ছে যে কোয়েশনের যদি এই ধরনের ভুল হয়, তাহলে হচ্ছে আমি উপস্থিত বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কি বা উত্তরটা কি হতে পারে, সেই হিসাবে আনসারটা করে দেওয়া ভালো যদি আপনি শিওর জানেন যে এটা কি। এখন দেখেন যে 1751 এবং 1752 এই ভ্যালু দুটো নিয়ে কনফিউশন ছিল। কনফিউশন থাকার কারণ হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার মধ্যে 1752 এই ভ্যালুটা দেওয়া ছিল। 1752 অর্থনৈতিক সমীক্ষার মধ্যে এই ভ্যালুটা দেওয়া ছিল। তাহলে 1751 কেন আসলো? অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে আপনার মার্চ এবং এপ্রিলের দিকে বের হয় প্রতি অর্থ বছরে, বাজেটের আগে আগে বের হয়। কারণ বাজেট প্রণয়নের জন্য এই অর্থনৈতিক সমীক্ষাটা কাজে লাগে বা কাজে দেয়। আর হচ্ছে যেহেতু হচ্ছে আপনার বাজেটের আগে প্রকাশ হয় এপ্রিলের দিকে, অর্থবছর শেষ তো হয় জুন মাসে। অর্থবছর শেষ হওয়ার আগেই হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষাটা হাতে চলে আসে। তার মানে ভিতরে যে হিসাবগুলো দেয়া থাকে সেগুলো দেয়া থাকে আপনার 9 মাস বা 10 মাসের হিসাব দেয়া থাকে, কিন্তু আমাদেরকে 12 মাসের হিসাব বের করে পড়তে হবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে আপনার অক্টোবরের দিকে বিবিএস হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে। 12 মাসের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে দেখা যায় কিছুটা হয়তো বা কম বেশি হয়, প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে কিছু কম বেশি হয়। তখন বিবিএস যে ভ্যালুটা প্রকাশ করছিল সেই ভ্যালুটা ছিল 1751। কাজেই 40তম বিসিএসে এখানে হচ্ছে মাথাপিছু জিডিপি না বলে যদি বলতো মাথাপিছু আয় কত, তাহলে আসলে উত্তরটা হতো 1751। কিন্তু প্রশ্নটাই ভুল ছিল। আমি জানি না পিএসসি কিভাবে এই প্রশ্নটার মূল্যায়ন করছে, সবাইকে মার্কস দিচ্ছে না দেয় নাই, না নেগেটিভ মার্কিং দিচ্ছে জানি না। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে উত্তর দিয়ে দিতে হবে। আমার মতে এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, আপনি যদি পুরো বেসিকটা জানেন বোঝেন, তাহলে হচ্ছে 1751 উত্তর দিবেন। এখন আসি আমরা যে নমিনাল জিডিপি কি। নমিনাল জিডিপি সহজে বোঝার জন্য আপনি দেখেন যে এইভাবে যে প্রোডাকশন আর হলো কারেন্ট প্রাইস। ধরেন আপনার একটা ফার্ম আছে, ঠিক আছে? ফার্মের মধ্যে আপনার ধরেন হচ্ছে আপনার পেয়ারার একটা বাগান আছে, পেয়ারার বাগানে হচ্ছে আপনার 100 কেজি পেয়ারা উৎপাদন হয়েছে, ঠিক আছে? এবং আপনার বাজার মূল্য বর্তমান আপনার যে পাশের যে বাজার আছে, বাজারে যদি নিয়ে যান তাহলে দেখেন যে প্রত্যেক কেজির দাম হচ্ছে ধরেন 100 টাকা, ঠিক আছে? তাহলে 100 কেজি আর 100 টাকায় হয়ে যাচ্ছে কিন্তু আমার 10,000। 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাটাই হবে নমিনাল জিডিপি পেয়ারার। মানে আপনার যে 100 কেজি পেয়ারা আছে, এই 100 কেজি পেয়ারার নমিনাল জিডিপি হবে 10,000 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রোডাকশন যে ভ্যালুটা আসতেছে, প্রোডাকশনকে আপনার বর্তমান মূল্য দিয়ে গুণ করতে হবে, কারেন্ট প্রাইস দিয়ে গুণ করতে হবে, তাহলে পাবেন হচ্ছে আপনি নমিনাল জিডিপি। আমরা যে জিডিপি নিয়ে আলোচনা করি সব সময়, যে জিডিপি এত জিডিপি এত, সেই সবগুলাই হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি কি সেটাও আমরা একটু দেখব যে রিয়েল জিডিপি কি। যে এখানে দেখেন যে রিয়েল জিডিপি আছে,
এখানেও দেখেন যে আগের ইকুয়েশনটার মতোই, যে প্রোডাকশন ইনটু কারেন্ট প্রাইস। এখানে প্রাইসের মধ্যে একটা একটু বলা আছে, ঘুরিয়ে বলা আছে যে রেফারেন্স প্রাইস, মানে কোনো একটা অর্থ বছরের সাথে তুলনা করতে হবে, তাহলে হচ্ছে আপনার প্রকৃত জিডিপিটা আসবে। বাংলাদেশের অর্থনীতিতে যে অর্থ বছরটাকে ভিত্তি বছর ধরা হয় সেটা হলো 2005-06 সালের অর্থ বছর। তাহলে আমি যে পেয়ারা বিক্রি করে দিলাম 100 টাকা করে 2020 সালে, এই দামটা তো নিশ্চয়ই 2005-06 সালে এই দাম ছিল না। 2005-06 সালে যদি চিন্তা করেন তাহলে দেখেন যে আপনি মনে করার চেষ্টা করেন হয়তো ওই সময় 20 টাকা বা 25 টাকা কেজি ছিল পেয়ারা। তাহলে ধরেন 20 টাকাই ছিল, তাহলে 20কে যদি আপনি মোট উৎপাদন হচ্ছে কত, 100 কেজি দিয়ে গুণ করেন, তাহলে দেখেন যে ভ্যালুটা আসতেছে 2000। তাহলে আপনি যে পেয়ারা উৎপাদন করতেছেন 100 কেজি, 100 কেজির ভ্যালুটা আসতেছে 2005-06 সালের অর্থ বছরের সাথে তুলনামূলক ভ্যালু আসতেছে 2000 টাকা। তাহলে এই 2000 টাকাই হবে আপনার রিয়েল জিডিপি। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। কারণ আমরা চলে যাই পরের স্লাইডে যাওয়ার আগে এখান থেকে একটা কোয়েশ্চেন বলে দেই যে কি আসতে পারে। যে আমাদের অর্থনীতিতে জিডিপির জন্য যে ভিত্তি বছরটা ধরা হয়, কোয়েশ্চেন ভিত্তি বছর ধরা হয় 2005-06 সাল। এটা একটা বিসিএস এর কোয়েশ্চেন আসতে পারে। বিসিএস এর কোয়েশ্চেন এই ধরনের হতে পারে যে আমাদের অর্থনীতির ভিত্তি বছর কত, 2005 এবং 06। তারপরে আরেকটা কোয়েশ্চেন হতে পারে এটা, যে আমাদের অর্থ বছরটা আসলে কবে থেকে কবে, জুলাই থেকে জুন মাস, মানে আমাদের ক্যালেন্ডারের জুলাই মাস থেকে শুরু হবে, 1 জুলাই থেকে শুরু হবে, শেষ হবে 30 জুন, সেটাই হলো অর্থ বছর। তাহলে এই ধরনের এই পেজ থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে বিসিএস এ। আর হলো বেসিক ইনফরমেশনটা মনে রাখেন তাহলেই হবে। আমরা চলে যাই দ্বিতীয় পেজে। এই যে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, যে এখান থেকে আমাদের যে কোয়েশ্চেনটা আসতে পারে, বিসিএস এর কোয়েশ্চেন আসতে পারে এইটা। 2019-20 যে অর্থ বছরটা শেষ হয়েছে সেখানের জিডিপি কত, তারপর হলো জিডিপির প্রবৃদ্ধি কত, 5.24, এটা ফাইনাল। মাথাপিছু জিডিপি 1970, মাথাপিছু আয় 2064। এই ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। আর হচ্ছে গত বছরেরটাও আপনারা মনে রাখবেন, জিডিপির ভ্যালুটা মনে রাখার দরকার নেই, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হয়েছিল গত বছর, বা মাথাপিছু জিডিপি কত হয়েছিল, মাথাপিছু আয় কত ছিল। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে পড়বেন যথেষ্ট। এরপরে যে ভ্যালুটা বলা আছে, যে লাইনগুলো বলা আছে, পারচেস পাওয়ার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এগুলো আসলে পড়ার দরকার নাই এই মুহূর্তে, এখন পড়তে হবে না। রাফলি মনে রাখতে পারেন যে জিডিপি হচ্ছে মানে রিয়েল জিডিপি হচ্ছে 50% অফ নমিনাল জিডিপি। এটা কোনো ফর্মুলা না, জাস্ট হচ্ছে একটা অনেকগুলা ডাটা অ্যানালাইসিস করে আমি দেখলাম যে রিয়েল জিডিপিটা আসলে দেখা যায় যে নমিনাল জিডিপির 50%। এখান থেকে আসবে না কিছু। তাহলে এখান থেকে আপনারা শুধুমাত্র এই কয়েকটা ভ্যালু মুখস্থ করবেন, এটা ইম্পর্ট্যান্ট। সঞ্চয় এবং বিনিয়োগ। সঞ্চয় বিনিয়োগের যে ভ্যালুগুলো দেওয়া আছে, দেশজ সঞ্চয়, জাতীয় সঞ্চয়, বিনিয়োগ 31.75%, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, এটা পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আইএমএফ হচ্ছে প্রতি বছর জিডিপি র্যাঙ্কিং করে,
এখন এখানে রিটেনের জন্য এসব পড়লে উত্তর করার সময় হয়তো রেফারেন্স হিসেবে দেওয়া যায়, না পড়লেও সমস্যা নেই, রিটেনেও সমস্যা নেই। জাস্ট চোখ বোলানোর জন্য দেখবেন যে আসলে আমরা যে জিডিপি নিয়ে আলোচনা করতেছি, যে বিশ্বের আসলে জিডিপিটা টোটাল কত। বিশ্বের জিডিপি হচ্ছে 83.84 ট্রিলিয়ন, আর সবচেয়ে জিডিপি বেশি হচ্ছে আমেরিকার। বাংলাদেশের অবস্থান 42। এখন দেখেন যে নমিনাল যে জিডিপিটা আছে সেই অনুযায়ী হচ্ছে ইউএসের জিডিপি বিশ্বের সবচেয়ে বেশি, কিন্তু যদি পারচেস পাওয়ার প্যারিটি পিপিপি বলা হয় তাহলে কিন্তু আবার চায়না চলে আসছে। তাহলে দুইটা জিনিস মনে রাখবেন, যে নমিনাল জিডিপি, নর্মাল জিডিপি যেটা, সেটা যদি হয় তাহলে হচ্ছে ইউএসএ, আর যদি পারচেস পাওয়ার প্যারিটি হয়, পিপিপি হয়, তাহলে হবে চায়না হবে। পিপিপি কি আমরা পরের পেজে আলোচনায় চলে আসবো। এইসব ইনফরমেশন আসলে প্রিলিমিনারির জন্য দরকার নেই। আমরা পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, পিপিপি আর নমিনাল কি? নমিনাল হচ্ছে আমরা আগেই বলে ফেলছি নমিনাল কি। নমিনাল হচ্ছে কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস দিয়ে প্রোডাকশনকে গুণ করতে হবে। আর পিপিপি হলো পারচেস পাওয়ার প্যারিটি, এখানে হলো কোনো একটা দেশের সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আমরা বাংলাদেশে, একটা বার্গার খেতে কত খরচ হয়? 190 টাকা বা 200 টাকার মতো একটা বার্গার খাওয়া যায়। ঠিক আছে, এখন আপনি যদি আমেরিকা যান তাহলে তো 190 টাকা দিয়ে বার্গার খাওয়া যাবে না। তখন সেখানে একটা বার্গারের দাম পড়ে যাচ্ছে হচ্ছে আপনার 505 টাকা। বিভিন্ন দেশে যে হচ্ছে দ্রব্যমূল্যের যে এই আপনার পরিবর্তন আছে, সেই পরিবর্তনটাকে যদি আপনি কনসিডার করে যদি জিডিপি চিন্তা করেন যে একটা দেশের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে আমেরিকাতে যদি 505 টাকা হয়, তাহলে আমার যে বার্গারটা আছে এই 190কেও যদি আমি 505 টাকা ধরি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার যে উৎপাদনটা হচ্ছে, দেশের ভিতরে উৎপাদনটা হচ্ছে, সেইটার ভ্যালু মূল্যটা কত হবে। এটাই হলো আপনার পারচেস পাওয়ার প্যারিটি, মানে আপনি অন্য দেশের সাথে তুলনা করে যে ভ্যালুটা পাবেন। আর সত্যি এখানে পিপিপির জন্য তুলনামূলক দেশ যেটা, যুক্তরাষ্ট্রের অর্থনীতিটা যেহেতু হচ্ছে আপনার স্টেবল, সেই জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিটাই তুলনা করা হয়। এবং যুক্তরাষ্ট্রের জন্য নমিনাল এবং পিপি হচ্ছে একই, যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করা হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে আমার হচ্ছে বার্গারের জন্য, একটা বার্গারের বাংলাদেশের জিডিপি, নমিনাল জিডিপি 190 টাকা, কিন্তু আমেরিকার সাথে যদি তুলনা করা হয় সেই 190 টাকা হয়ে যাচ্ছে কত? 505 টাকা। এই 505 টাকাটাই হবে হচ্ছে আপনার বার্গারের জন্য পিপিপি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য সর্বশেষ ভ্যালুটা মনে রাখবেন। আর এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো হচ্ছে রিডিং পড়ার সময় পড়বেন, মুখস্থ করার দরকার নেই, মনে থাকলে থাকবে, না থাকলে নেই। দারিদ্র্যের হার, এটা খুব ইম্পর্টেন্ট। ঊর্ধ্বসীমা, নিম্নসীমা। এখানে একটা ইনফরমেশন দেই যে আমাদের কিছুদিন আগে হচ্ছে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো 2021 থেকে 2025, 5 বছর মেয়াদি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্ল্যান যেটা হচ্ছে 2025 সালের মধ্যে এই ঊর্ধ্বসীমাটাকে, তাদের প্ল্যান হচ্ছে 15.6% এবং নিম্ন সীমাটাকে নিয়ে আসার প্ল্যান হচ্ছে 7.4। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা রিসেন্টলি আসছে, এই দিক থেকে কোয়েশন আসতে পারে
যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দারিদ্র্যের হার 2025 সালে কততে টার্গেট করা হয়েছে বা কততে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তখন এই ভ্যালুগুলা আপনাকে মনে রেখে উত্তর করতে হবে। রিজার্ভ যে আছে, রিজার্ভটা হচ্ছে তো আমাদের প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমাদেরকে এক্সামের আগে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে যে কিউআর কোড আছে, কিউআর কোডে যদি আপনি মোবাইলের ক্যামেরা অন করে জাস্ট হচ্ছে, আমি এখন দেখতেছি যে মোবাইলের ক্যামেরা অন করলাম, ক্যামেরা অন করে যদি কিউআর কোডটা ধরেন তাহলে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে। ওইখানে যদি ক্লিক করেন তাহলেই হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাচ্ছেন, যেখানে রিজার্ভের ভ্যালুটা দেওয়া আছে। অর্থনৈতিক সমীক্ষায় $36 বিলিয়ন কথা বলা আছে, কিন্তু পরবর্তীতে আপডেটেড যে ভ্যালুটা আছে সেই আপডেটেড ভ্যালুতে $40 বিলিয়ন কথা বলা আছে। আচ্ছা, পিডিএফটা ডিসকানেক্ট হয়ে গেছে, দাঁড়ান খুঁজে বের করি। আচ্ছা, রিজার্ভের যে ভ্যালুটা আসছে, তাহলে অর্থনৈতিক সমীক্ষা যদি বলা হয় তাহলে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা হচ্ছে $36 বিলিয়ন দেওয়া আছে, মানে যে সময় হচ্ছে তারা ডাটাটা কালেক্ট করছিল, অথবা জুলাই আগস্টের দিকে ডাটা কালেক্ট করছে বা তারও আগে। কিন্তু অক্টোবরের হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $40.8 বিলিয়ন। কোয়েশ্চেন যদি এখন হয়, আলটিমেটলি কোয়েশ্চেন কিন্তু বিসিএস এর হয়ে গেছে, মানে জিকে যেটা আছে রিসেন্ট জিকে বিগত থেকে আসবে, মানে হচ্ছে ডিসেম্বরের আগে থেকে আসবে, কারণ এখন তো কোয়েশ্চেন হয়ে গেছে অলরেডি। কাজেই ডিসেম্বরের জিকে বা জানুয়ারির জিকে পড়ার তো কোনো মানে নাই। আর বাংলাদেশ ব্যাংকের এখানে কিউআর কোড থেকেও যদি দেখেন লেটেস্টটা কত, ওইভাবে হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে অপশন দেওয়া থাকবে না, আদার 36 থাকবে, অথবা 40.8 বিলিয়ন থাকবে, অথবা 41 অথবা 40, এই ধরনের একটা ভ্যালু দেওয়া থাকবে। তারপরে যেহেতু আমি কিউআর কোড স্ক্যান করছি, কিউআর কোড স্ক্যান করে আমি পাচ্ছি যে নভেম্বরে ভ্যালুটা হচ্ছে 41, নভেম্বরের ভ্যালুটা হচ্ছে 41, অক্টোবরে 40.8 ছিল। তাহলে নভেম্বরের হিসাব অনুযায়ী আসতেছে হচ্ছে $41 বিলিয়ন। এই ইনফরমেশনগুলো এইভাবেই আপডেট করে পড়তে হবে, তাহলে হচ্ছে আপনারা জেনে যাচ্ছেন যে এই ইনফরমেশনটা কোথায় দেওয়া আছে। জাস্ট একটা স্ক্যান করলেই হচ্ছে আপনি যে সময় হচ্ছে পড়বেন এই পিডিএফটা, তখন এর ভ্যালুটা পাবেন। প্রাথমিকে ভর্তির হার 97.97, এটা গত বছরের ছিল, আমি এই বছরেরটা পাই নাই। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তবে হচ্ছে আপনার গড় আয়ু ইম্পর্টেন্ট, 72.6, এটা খুব ইম্পর্টেন্ট। মূল্যস্ফীতিটাও ইম্পর্টেন্ট, 5.65%, কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 5.5, লক্ষ্যমাত্রা পূরণ হয় নাই। ইনফ্লেশনটাও হচ্ছে আপনি এই কিউআর কোড যদি ওপেন করেন, এর পাশে যদি আপনি খুঁজেন উপরের ট্যাবগুলা, তাহলে হচ্ছে আপনি পাবেন ইনফ্লেশনের আপডেটেড তথ্য। এখানে তেমন কিছু নাই, রিটার্নের জন্য ছিল। তারপর যে ইনফরমেশনগুলো আছে, বাংলাদেশের সীমান্ত রেখা আপনারা জানেন সবাই, এই ইনফরমেশনগুলো পড়তে পারেন। সীমান্ত রেখার দৈর্ঘ্য এটা হলো 5138 কিলোমিটার। তারপরে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা কথা চেপেন। ছিটমহল, এগুলো এখন আসবে না কোয়েশ্চেন। ছিটমহল তো 162টা ছিল, 111
আর হলো 51টা। এবং বাংলাদেশের ম্যাপ যেটা ছিল, ম্যাপের ভিতরে ছিল 111টা, যেগুলো ভারতের ছিল। তো এখন ম্যাপ যেটা আছে, ম্যাপটাকে হচ্ছে ঠিক রাখা হয়েছে। ধরেন হচ্ছে ম্যাপটা তো এই যে এরকম ছিল, এখানে আছে এই যে ম্যাপ। তাহলে ম্যাপের ভিতরে হচ্ছে ভারতের এরকম ছিটমহল ছিল 111টা, আর বাংলাদেশের ছিল বাংলাদেশের সীমানার বাইরে 51টা। এই ম্যাপের লাইন বরাবর বাংলাদেশের ভিতরে যেগুলো পড়ছে এগুলো বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, আর লাইনের বাইরে যেগুলো পড়ছে এগুলো হচ্ছে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। তো ভিতরেরগুলোর আয়তন ছিল 70 বর্গ কিলোমিটার, আর বাইরেরগুলোর আয়তন ছিল 30 বর্গ কিলোমিটার। তাহলে বাংলাদেশ পাইছে কত? 70, এবং দিয়ে দিছে কত? 30। তার মানে 40 বর্গ কিলোমিটার বাংলাদেশ প্লাস মাইনাস করে পাইছে। কাজেই বাংলাদেশের যে আয়তন ছিল 1,47,570, এর সাথে যোগ হবে 40 বর্গ কিলোমিটার। তার মানে আমার আয়তন হওয়ার কথা 1,47,610 বর্গ কিলোমিটার। কিন্তু যেহেতু গ্যাজেট হয় নাই, কাজেই হচ্ছে আমাদেরকে কোনো ফর্মাল আলোচনায় বা লেখায় অবশ্যই 1,47,570 বর্গ কিলোমিটার লিখতে হবে। আচ্ছা, এখন বিসিএস এর জন্য হলো আপনার এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সহজ কোশ্চেন যেটা আসবে এখান থেকেই আসবে। আপনাকে এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 101.37%। নারী পুরুষের অনুপাত কত? এখন কোশ্চেন দেখার পরে পরীক্ষার হলে ভুল হয়ে যেতে পারে যে নারী 100 না পুরুষ 100, না নারী 100.2%। তাহলে মনে রাখবেন যে হচ্ছে মহিলারা বা নারী মানে 100-তে 100। ঠিক আছে, এভাবে মনে রাখেন, তাহলে ভুল হবে না। আর পুরুষেরটা মনে থাকবে, তাহলে 100.2। জনসংখ্যার ঘনত্ব 1125 বর্গ কিলোমিটার, এবং 2011 সালের আদমশুমারিতে ছিল 1090। এই ইনফরমেশনগুলো চেষ্টা করবেন 2011 সালের যে আদমশুমারিটা ছিল, গত আদমশুমারি, তার সাথে তুলনা করতে, কারণ আদমশুমারি থেকেও কোয়েশ্চেন আসে। স্থূল জন্মহার 18.1, স্থূল মৃত্যুহার 4.9। তারপরে হলো শিশু মৃত্যু, এটা খুব ইম্পর্টেন্ট, যে 1 বছরের যদি কম হয় তাহলে হচ্ছে 21 জন। কোয়েশ্চেনটা আসতে পারে যে 5 বছরের কম কতজন, তাহলে হবে 28 জন। মহিলাদের উর্বরতার হার 2.04, এখানে হলো একজন মহিলা কতজন বাচ্চা প্রসব করতে পারে, এটা অ্যাভারেজ গড় মান বলা হচ্ছে। গর্ভনিরোধ, ডাক্তার প্রতি জনসংখ্যা, সুপেয় প্রাণী, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বেন আপনারা খুব ভালো করে। এখন আমরা চলে আসি পরের পয়েন্টে। এইটা মোট শ্রমশক্তি, এখান থেকে 40তম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল। মোট শ্রমশক্তি হচ্ছে 6,35,00,000। এখানে পুরুষ হচ্ছে 4,35,00,000 এবং নারী হচ্ছে 2 কোটি। তাহলে নারী মনে রাখেন, একটা মনে রাখেন 2 কোটি, আর 4.35 কোটি হচ্ছে পুরুষ। এবং আমরা জানি যে আমাদের 3টা সেক্টর আছে, কৃষি, শিল্প, সেবা। এই 6.35 কোটি কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এই ভ্যালুটাই আসছিল যে কোন সেক্টরে সবচেয়ে বেশি শ্রমশক্তি নিয়োজিত। কৃষিতে হচ্ছে এই 6,35,00,000-এর 40.6%ই হচ্ছে কৃষিতে, কাজেই উত্তরটা হবে কৃষি। কৃষিতে 40.6, সেবাতে হচ্ছে 39, শিল্পে 20.4। আপনার মনে রাখেন যে কৃষি এবং সেবা 40-40, শিল্পে 20, কৃষিতে একটু বেশি। এভাবে মনে রাখলেই হবে। আর যদি দেখে থাকেন 40.6 মনে থাকবে, অপশন দেখলে মনে থাকবে। আচ্ছা, আমদানি রপ্তানি, এই ভ্যালুটা পড়বেন 54.78, রপ্তানি আয় হচ্ছে 33.7, বাণিজ্য ঘাটতি এত। আর বাকি যে ইনফরমেশনগুলো ছিল এগুলো হচ্ছে আগের ইনফরমেশন, মনে রাখার দরকার নেই এখন এখানে। এই ইনফরমেশনগুলো একটু অবসোলেট হয়ে গেছে, এগুলো হচ্ছে আপনার গত বছরের ইনফরমেশন। এটার আপডেটেড ইনফরমেশন পিছনে আছে,
ওইখানে দেখতেছি আমরা বিদ্যুৎ এবং জ্বালানি, এখানে ইনফরমেশনগুলো দেখতে হবে। এখানে একটু বিদ্যুৎ এবং জ্বালানির এখানে একটু আপডেট দিচ্ছি। আচ্ছা, বিদ্যুৎ এবং জ্বালানি এখানে আপডেটেডটা আসতেছে একটু পরে, পরবর্তী পেজে আসবে আপডেট। আপডেট অর্থনৈতিক সমীক্ষার সাপেক্ষে না, অর্থনৈতিক সমীক্ষায় যে ভ্যালুটা দেওয়া ছিল বিদ্যুৎ বোর্ড তারা তো হচ্ছে বছর শেষে আপডেট করছে, সেখানে ভ্যালুটা কিছু পরিবর্তন আসছে। আমরা একটু পরে দেখতেছি, পরের পেজে দেখতেছি। এখানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবদান আসলে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। প্রবাসী আয়টা হলো ইম্পর্টেন্ট, যে গত অর্থ বছরের 18 এই ভ্যালুটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন যে আপনার কনফিউশন হয়ে যায় অনেক সময়। কনফিউশনটা হয় যে আমাদের যে অর্থ বছরটা হচ্ছে জুলাই থেকে জুন মাস পর্যন্ত। এখানে প্রত্যেকটা সালের জন্যই হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত। কিন্তু গ্লোবাল রেমিটেন্স র্যাঙ্কিং যেটা হয় সেটা হলো একটা বছরের জন্য হয়, মানে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভ্যালুগুলো হিসাব করা হয়। কাজেই কেউ যদি পড়তে যান যে যখন আপনি এই গ্লোবাল রেমিটেন্স র্যাঙ্কিং ওদের যে ওয়েবসাইট আসছে, ওয়েবসাইট থেকে যদি আপনি ভ্যালুটা বের করেন তাহলে দেখবেন যে আমাদের এই চার্টের সাথে মিলবে না, এই ভ্যালুগুলো একটু কম বেশি হবে। একটু কম বেশি হলেও দুইটাই কারেক্ট, সমস্যা নাই। এখন দেখেন যে 2020 সালের কিন্তু গ্লোবাল রেমিটেন্স র্যাঙ্কিং করা হয় নাই, র্যাঙ্কিং আসে নাই। কাজে 2019 সালের যে র্যাঙ্কিংটা ছিল সেখানে বাংলাদেশের অবস্থান ছিল নবম। তাহলে নবমটা মনে রাখেন, যে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত, নবম এবং হচ্ছে প্রবাসী আয় কত 18.0205, এটা হলো বিলিয়ন ডলার। শ্রেণীভিত্তিক যদি আসে তাহলে এই ধরনের কোয়েশন একটা আসতে পারে যে হচ্ছে কোন শ্রেণীর প্রবাসী সবচেয়ে বেশি। এখন যে রেশিওটা দেখতেছেন যে দক্ষ হচ্ছে 43.55%। আগের বছর আগে ছিল দক্ষ ছিল না, হয়তো বা অন্য কিছু একটা ক্যাটাগরি ছিল, স্বল্প দক্ষ এরকম কিছু একটা ছিল। কিন্তু এখন হচ্ছে আপনার স্কিল্ড ম্যান পাওয়ার হচ্ছে 43.55%। সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে সৌদি আরব থেকে। বিদেশে কর্মসংস্থান, মোট প্রবাসী জনশক্তি 7 লক্ষ। রাজস্ব নীতি ব্যবস্থাপনা আমার মনে হয় না এখান থেকে আসবে। যেটা দেখতে পারেন যে আমাদের ট্যাক্সটা আসলে কয় ধরনের, একটা হচ্ছে আপনার ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্টটা হচ্ছে কি, ডিরেক্টটা হচ্ছে আপনাকে মনে করেন যে আপনাকে একটা জব দেওয়া হলো, জবে বললো যে আপনাকে স্যালারি দিবে 20,000 টাকা। তখন আপনি তো জানেন আপনি 20,000 টাকা পাবেন, কিন্তু অফিস যখন আপনাকে স্যালারি দিবে তখনই হচ্ছে এখানে ট্যাক্স বাদ দিয়ে দিবে। ট্যাক্স বাদ দেওয়ার পরে যদি দেখেন যে 19,350 টাকা আপনার স্যালারি পাইছেন, তার মানে 650 টাকা হচ্ছে আপনার কাছ থেকে কেটে রাখছে। এই 650 টাকাটাই হলো আপনার প্রত্যক্ষ কর, যেটা আপনি সরাসরি দিবেন, সরাসরি ইনকাম থেকে দিবেন। এখন ইনডিরেক্ট হচ্ছে কি, ইনডিরেক্ট হচ্ছে আপনি ধরেন হচ্ছে একটা কাচ্চির অর্ডার করলেন, বিল হচ্ছে আপনি যখন মেনু দেখতেছিলেন তখন হচ্ছে বিল ছিল 190 টাকা, কিন্তু আপনি খাওয়ার পরে ওয়েটার হচ্ছে বিল নিয়ে আসলো, বিলে দেখা গেল যে 205 টাকা। তার মানে যে অতিরিক্ত 15 টাকা হচ্ছে আপনি একটা সেবা তারা দিচ্ছে, তারা হচ্ছে ফুডের একটা সেবা দিচ্ছে, সেই জন্য সেবা
দিচ্ছে, সেই জন্য এই টাকাটা 15 টাকা আপনার কাছ থেকে নিয়ে রাখছে। এভাবে যদি হচ্ছে ইনডিরেক্টলি যদি আপনার ট্যাক্সটা নেওয়া হয় তখন সেটা হবে পরোক্ষ কর। তার মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা ভ্যাট, সেটা হবে ইনডিরেক্ট ট্যাক্স। এগুলো পড়বেন, লেস ইম্পর্টেন্ট। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আমরা আগেও বলছি, তারপর আবার বলতেছি যে কোশ্চেনগুলো আসতে পারে। 19-20 অর্থ বছরে সংশোধিত এডিপি কত এবং 20-21-এর এডিপি কত, প্রকল্প সংখ্যা কত ছিল এবং ব্যয় করছে কত। যে বরাদ্দ দেওয়া ছিল তার 80% ব্যয় হয়েছে। সবচেয়ে বেশি ব্যয় হয় পরিবহন খাতে। আমার মনে হয় এখান থেকে বিসিএস যদি কোয়েশন আসে তাহলে আসতে পারে যে এডিপির ভ্যালুটা কত। 1, কত পার্সেন্ট ব্যয় হয়েছে। 2, সবচেয়ে বেশি ব্যয় হয় কোন খাতে। 3। এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে এইখান থেকে যদি আসে। আচ্ছা, মুদ্রা ব্যবস্থাপনা ব্যাংকে কয়টা আছে এখানে দেখেন, আমার মনে হয় না 60টা ব্যাংকের হিসাব মিল আছে, কোনো জায়গায় হয়তো বা ভুল আছে আর কি, যে বিদেশি ব্যাংক হয়তো বা 10টা হবে বা কিছু একটা আছে, দেখে নিয়েন, সমস্যা নাই। তবে এই ধরনের কোশ্চেন বিসিএস আসার কথা না, ব্যাংকে ট্যাঙ্কে আসতে পারে। রপ্তানির আয় কত সেটা তো দেখা হয়েছেই, যে কোন খাতে সবচেয়ে বেশি রপ্তানি হয় এটা মনে রাখতে হবে, যে তৈরি পোশাক, তারপরে সিরিয়ালি মনে রাখতে হবে কাঁচা পাট, তৈরি পোশাক, নিটওয়্যার। এটাকে অনেক সময় দেখা যায় যে একটা খাতেই বলা হয়, মানে বিসিএস এর যে কোশ্চেনটা আসে, বিসিএস এর কোশ্চেনে যদি আসে যে তৈরি পোশাক, নিটওয়্যার, কাঁচা পাট, তাহলে তৈরি পোশাক দিতে হবে। কাঁচা পাট, পাটজাত পণ্য, চামড়া, এই সিরিয়ালটা মনে রাখতে হবে কোনটার পরে কোনটা। রপ্তানি আয়ের শীর্ষ, সবচেয়ে বেশি রপ্তানি আসে হচ্ছে ইউএসএ থেকে, এবং আমদানির ক্ষেত্রে হবে চীন। ইউএসএ আমদানির ক্ষেত্রে হবে চীন, এবং সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্য। এটা খুবই ইম্পর্টেন্ট। কৃষি, শিল্প, সেবা কোন জিডিপিতে কোন খাতের পার্সেন্টেজটা কত, খুবই ইম্পর্টেন্ট। 13.35, 13.35 মনে রাখেন, 13.35, এই 3-5-এই আবার হয়ে গেছে এখানে 13.35, 35.36, 51.30। তার মানে হচ্ছে 30-এর গড়েই হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে আছে। শুধু পড়লে হবে না, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে, অনেকবার লিখতে হবে। আপনি খাতায় লিখবেন যে 13.35, 13.35, পরেরটা হচ্ছে আপনার 35.36, পরেরটা হচ্ছে 51.30। এভাবে কয়েকবার লিখতে হবে খাতায়, তাহলে হচ্ছে মনে থাকবে, নাহলে এই জিনিসগুলো আসলে আমাদের মনে থাকে না। এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে, যে 2019-20 অর্থ বছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছিল। 454 লক্ষ মেট্রিক টন। ধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় হচ্ছে বোরো ধান। ধানের ফলনের কোশ্চেনটা আসে আর কি, বোরো, আমন, আউশ।
মাছ উৎপাদনে হচ্ছে তৃতীয় এবং পঞ্চম, মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয় যদি হয় তাহলে হচ্ছে তৃতীয়, এবং চাষকৃত যদি হয় তাহলে হচ্ছে পঞ্চম। সামুদ্রিক মৎস্য এটার আসলে আমাদের অনেক পিছনে আসবে। তাহলে দুইটা মনে রাখবেন যে এখানে যে কোয়েশ্চেনটা আসতে পারে এই বক্সের মধ্যে চারটা কোয়েশ্চেন। এটা হলো 1 নম্বর কোয়েশ্চেন, সবচেয়ে বেশি ফলন হয় বোরো ধানের, 2 নম্বর কোয়েশ্চেন। তারপরে হলো মাছ উৎপাদনে 3, 5, 3 ধরনের। এখান থেকে হচ্ছে আপনার 3 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, আর বাকিগুলো পড়বেন যতটুকু মনে থাকে। মেডিসিন ইন্ডাস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় মিয়ানমার, এটা মনে রাখবেন, এটা আসতে পারে। এবং রপ্তানি আয়টা কত মেডিসিন থেকে? 2019 সালে হচ্ছে $486 মিলিয়ন। দেশে চাহিদার 98% উৎপাদন হয়, যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিন, এটা হলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। আর বাকি সব কিছুই হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান কয়টা? 47। এবং কয়টা দেশে রপ্তানি করা হয়? 47। ঠিক আছে, এই ইনফরমেশনগুলা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। বিদ্যুৎ এবং জ্বালানি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু আপডেট ভ্যালু দিচ্ছি। এখানে যে ভ্যালুগুলো দেখতেছেন এগুলো হলো আপনার অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কভারেজ হচ্ছে 96% নবায়নযোগ্য জ্বালানি সহ। আর বিদ্যুৎ বোর্ড তাদের ওয়েবসাইটে যে ভ্যালুটা বলতেছে সেটা হলো 98%। লিখে নেন 98%, এখানে লেখা আছে 98%। এবং 100% কবে হবে? সরকারের প্ল্যান হচ্ছে 2021। তার মানে কভারেজে হচ্ছে আমি মনে রাখবো 96%, 98%, যেটাই আসুক। আর 100% কবে হবে? 2021 সালের মধ্যে হবে। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 19,630 মেগাওয়াট। অর্থনৈতিক সমীক্ষায় তো ফুল ভ্যালুটা দেওয়া ছিল না। আপনার ফুল 12 মাসের হিসাব অনুযায়ী হচ্ছে 23,548। 23,548 মেগাওয়াট হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। সিস্টেম লস হচ্ছে 10.03%, কিন্তু পিডিবির হিসাবে হচ্ছে 8.73। তার মানে দুইটাই মনে রাখবেন, 10.03%, 8.73%। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 510 কিলোওয়াট অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, কিন্তু পিডিবির হিসাব অনুযায়ী হচ্ছে 512 কিলোওয়াট। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি যে এখান থেকে কোশ্চেন যদি আসে তাহলে হচ্ছে কি আসতে পারে। কভারেজ খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বর। তারপরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, টোটাল ক্ষমতা কত, সিস্টেম লস কত। এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে। আমাদের যে জ্বালানি চাহিদা আছে, জ্বালানি চাহিদার মেটানো হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে 71%। মানে আমাদের জ্বালানি চাহিদার 71%ই হচ্ছে আসে প্রাকৃতিক গ্যাস থেকে। দ্বিতীয় জ্বালানির উৎস হচ্ছে ফার্নেস অয়েল। এখান থেকে এটা হলো আপনার বিসিএস কোয়েশ্চেন। তারপরে হলো গ্যাস ক্ষেত্র কয়টি? 27টি। আমি এখন পর্যন্ত আপডেট দেখি নাই, এটাও একটা কোয়েশ্চেন বিসিএস এর। মোট মজুদ আছে কত? এখানে যে ভ্যালুটা আছে 39.8, এটা হলো বাংলাদেশের হিসাবে। মানে সেই যে গ্যাস যখন আবিষ্কার হয়েছিল এখন থেকে এই পর্যন্ত যত গ্যাস আবিষ্কার হয়েছে সব ভ্যালুটাই হচ্ছে আপনার, সব কিছুর সাম ভ্যালুটা হচ্ছে, যোগফল হচ্ছে
39.8 ট্রিলিয়ন ঘনফুট। কিন্তু আমরা তো অনেক বছর ধরেই গ্যাস উত্তোলন করতেছি, তার মানে তো হচ্ছে এই ভ্যালুটা নাই। এখন যেটা আছে মাটির নিচে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হলো আপনার 10.63। এই ভ্যালুটা হচ্ছে মাটির নিচে আছে, এই ভ্যালুটাই হচ্ছে আমাকে এখন যদি বলা হয় যে এখন বর্তমান মজুদ কত, বর্তমান মজুদ হচ্ছে 10.63। জ্বালানি তেলের মজুদ 13.27 লক্ষ মেট্রিক টন, এটা ইম্পর্টেন্ট না, এবং চাহিদা হচ্ছে 55 লক্ষ মেট্রিক টন, আমাদের আমদানি করতে হবে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশ কি বিদ্যুৎ আমদানি করে? হ্যাঁ, বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে, ইন্ডিয়া থেকে করে। বাংলাদেশ ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে, ভবিষ্যতে আরও করবে। ভুটান এবং নেপাল থেকেও বিদ্যুৎ আমদানি করার চিন্তাভাবনা হচ্ছে। এই কোয়েশনটা নিয়ে অনেক কনফিউশন আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি। এখন এটার উত্তর হবে বিবিয়ানা। অনেক বইতে হচ্ছে তিতাস আছে, তিতাস আছে, এটা ভুল। যে এই চার্টের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভ্যালুগুলো হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। দেখেন তাহলে বিবিয়ানার প্রাথমিক মজুদ 8.3, অর্থনৈতিক সমীক্ষায় এই কথা বলা আছে। তিতাসেও হচ্ছে বলা আছে 8.1। প্রমাণিত ও সম্ভাব্য মজুদ সব কিছুতেই দেখেন যে বিবিয়ানা হচ্ছে বেশি। তার মানে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যদি হয় তাহলে হচ্ছে বিবিয়ানাই রাইট আনসার। তাহলে এটা একটা কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কি। এখন যেটা কোশ্চেন আসতে পারে, মানে আমি যদি কোশ্চেন করতাম তাহলে হচ্ছে দিতাম যে বর্তমানে মানে বিবিয়ানা থেকেও তো গ্যাস উত্তোলন করা হয়ে গেছে, বেশিরভাগই তিতাস থেকেও গ্যাস উত্তোলন করা হয়ে গেছে। কোন গ্যাস ক্ষেত্রে মাটির নিচে সবচেয়ে বেশি গ্যাস আছে, মানে মজুদ কোন গ্যাস ক্ষেত্রে বেশি আছে, আমি যদি কোশ্চেন করতাম তাহলে এই কোশ্চেনটা দিতাম। এটা হলো কৈলাস টিলায় সবচেয়ে বেশি মজুদ আছে বর্তমান সময় কৈলাস টিলায়। গ্যাসের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ খুব খারাপ। আমাদের যে গ্যাস আছে মাটির নিচে তা দিয়ে হয়তোবা আগামী 10 বছর পর্যন্ত চলবে। সেজন্যই সরকার হচ্ছে এলএনজি, এলপিজি এসব আমদানির দিকে জোর দিয়েছে। এখানের ইনফরমেশনগুলো মোটামুটি রিটার্নের জন্য, তারপরেও মনে হচ্ছে এই ইনফরমেশনটা আসতে পারে। এই না আসলেও হচ্ছে আপনারা এই চার্টটা দেখবেন যে গ্যাস যেটা আমরা আসলে কোথায় ব্যয় করতেছি। বাসাবাড়িতে যাচ্ছে, বিদ্যুতে যাচ্ছে, সবচেয়ে বেশি গ্যাস ব্যয় হয় কোথায়? বিদ্যুতে। যদি বিসিএস এর কোশ্চেন হলো এটা, সবচেয়ে বেশি গ্যাস এটা হলো বিসিএস এর কোশ্চেন, বিদ্যুৎ ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্যাস ব্যয় হয়। খনিজ সম্পদ, খনিজ সম্পদ সিলেবাস তো আছে, বাংলাদেশ বিষয়াবলীতেও আছে, কাজে এখান থেকে আসতে পারে। যে এখান থেকে যদি আসে, কোশ্চেন আসে, তাহলে হচ্ছে মোট খনি কয়টি? 5টি। কি হলো? তাহলে কয়লা থেকে হচ্ছে এই কোশ্চেনগুলো আসতে পারে, সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। তবে যদি মনে না রাখতে পারেন সমস্যা নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখানে দেখায় দিচ্ছি যে মোট খনি কয়টি? 5টি পড়বেন। প্রথম কবে উত্তোলন শুরু হয়? 2005 সালে। সবচেয়ে বড় সুনামগঞ্জের জামালগঞ্জ। তারপর হচ্ছে কঠিন শিলা, কঠিন শিলা থেকে মনে হয় না আসবে কিছু। তারপরেও দেখেন যে এখানে আমি কিছু বোল্ড করে দিয়েছি, কিছু ফেড করে দিয়েছি। তার মানে হচ্ছে যেগুলা ফেড করা আছে এই ইনফরমেশনগুলো শুধু রিডিং পড়তে পারেন, মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করবেন। টোটাল কয়টা খনি আছে? 2টা। প্রথম কবে আবিষ্কার হয়েছিল এবং হচ্ছে মজুদ কত, এর মধ্যে উত্তোলনযোগ্য কত, প্রথম উত্তোলন শুরু হয় কবে, এখন পর্যন্ত উত্তোলন হয়ে গেছে এত। আমার মনে হয় না এখানে আসলে এত বেশি সময় দিতে হবে, এই কোয়েশনগুলো আসলে আসার কথা না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি হচ্ছে চীনের, মনে রাখতে হবে এটা। এটা বিসিএস এর একটা কোয়েশন হতে পারে। সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কার?
চীনের। এবং আমাদের গত অর্থ বছরে মানে 2019 সালে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কত আসছে? $2.87 বিলিয়ন। তারপর এটা আসতে পারে যে সহজে ব্যবসা সূচক বাংলাদেশের অবস্থান হচ্ছে 168তম। আর এটা মনে রাখতে পারেন যে আমাদের যে বিনিয়োগ যেটা হয়, স্থানীয় বিনিয়োগ সবচেয়ে বেশি হয়। দেশের ভিতরে যে বিনিয়োগটা হয়, দেশি ব্যবসা প্রতিষ্ঠান যারা করে, সেটা হলো সার্ভিস শিল্পে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়। আর বিদেশি বা যৌথ বিনিয়োগ, যেটা বিদেশ থেকে যে বিনিয়োগটা আসে, সেটা বেশিরভাগই আসে ইঞ্জিনিয়ারিং শিল্পে আসে। ইপিজেড কয়টা? ইপিজেড সরকারি ইপিজেড হচ্ছে 8টা, মনে রাখতে হবে। ইপিজেডে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে $5.2 বিলিয়ন, কিন্তু রপ্তানি আয় হয়েছে $79.02 বিলিয়ন। এটা কিন্তু একটা অর্থ বছরের জন্য না, মানে 2020 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই ইপিজেড 1977 না কত সালে শুরু হয়েছিল, সেখান থেকে সব। আচ্ছা, মেট্রো রেলটা ইম্পর্টেন্ট। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবাই জানেন, পড়বেন। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতুর ইনফরমেশনগুলো পড়তে হবে। আচ্ছা, এখন এই কোয়েশনটা আসতে পারে যে পদ্মা সেতুর যে সর্বশেষ স্পেনটা কত তারিখে হয়েছিল? সর্বশেষ স্পেন কত তারিখ? ডেট, শুধু ডেটটা পড়তে হবে, আমি জানি না, আপনারা খুঁজে দেখে নিন। বাকিগুলোও পড়তে হবে। ইনফরমেশনগুলো জানা থাকা ভালো, কোথাও আলোচনা করার জন্য, বা কেউ যদি কোনো এক্সাম রিটেন দেন, তাহলে এই ইনফরমেশন দিয়ে আসলে একটা রচনা লিখে ফেলা যায়। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলীর তলদেশে টানেল, এটা ইম্পর্টেন্ট। এটা মনে হয় না এত বেশি ইম্পর্টেন্ট। আশুলিয়া এটা ইম্পর্টেন্ট না। কর্ণফুলীর তলদেশে টানেল, এটা ইম্পর্টেন্ট। যমুনা নদীর তলদেশে টানেল, এটা হচ্ছে আপনার জানার জন্য বা কারোর সাথে আলোচনা করার জন্য, কথা বলার জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিসিএস এর জন্য বা কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। স্থলবন্দর কয়টা? 24টা। সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, বা হচ্ছে বলা হয় যে তামা বিলের পাশে ভারতের সীমান্তবর্তী এলাকা কোনটা? যে স্থলবন্দর রিলেটেড যে বন্দরগুলো আছে, এই বন্দরের পাশে ভারতের সীমানা কোনটা? এই রিলেটেড কোয়েশন বিসিএস এ আসে। যে ম্যাপ থেকে দেখে নেবেন যে 24টা বন্দর, এই বন্দরের অপোজিটে ভারতের সীমানা কত। এটা হলো বিসিএস এর যে ম্যাপগুলো পাওয়া যায়, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ওইটা মাঝে মাঝে দেখবেন। আইসিটি, আরেকটা সাবমেরিন লাইন চালু হবে 2023 সালে। এখন তো আছে 4 এবং 5, 6 নম্বরটা 2023 সালে যুক্ত হবে বাংলাদেশ। এটা হলো নতুন ইনফরমেশন। অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা যেহেতু আলোচিত, কত সালে চালু হয়েছিল? 2007, মনে রাখতে হবে, এটা আসতে পারে। আইসিটির ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। বিগত অর্থ বছর এগুলো দরকার নেই, এগুলো রিটেনের জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ হয়? 4G। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 2020-এ, এটা মনে হয় 135, সরি 133। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 133। স্থূল জন্মহার, মৃত্যুহার, এগুলো তো আগেই আমরা বলছি বক্সের মধ্যে। এই বক্সটা আবার চলে আসছে এখানে, এটা পড়া হয়েছে আগেই। এসডিজি ইনফরমেশনগুলো পড়বেন। সামাজিক নিরাপত্তা কার্যক্রম, এটা খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ে খুবই আলোচিত। সরকারি
যত বড় বড় অফিসার আছে বয়স্ক, সবাই হচ্ছে এইখানে হচ্ছে তারা অনেক কোয়েশ্চেন করে। যত ভাইবা হচ্ছে এখন বেশিরভাগ ভাইবাতেই হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে কোয়েশ্চেন করা হয়। কাজেই হচ্ছে 2019-20 অর্থ বছরে বাজেট হচ্ছে 74,000 কোটি টাকা। দেখতে হবে 20-21 বাজেটে এই ভ্যালুটা কত। যদি আসে এই ভ্যালুটা আসতে পারে। আর হলো এখান থেকে যেটা দেখতেছেন এখান থেকে আসতে পারে যে বয়স্ক ভাতা কত সালে চালু হয়েছে, 97-98 অর্থ বছরে। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কত সালে চালু হয়, এই সালটা ইম্পর্টেন্ট। দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা কত সালে চালু হয়, 7-8। গ্রিন হাউস গ্যাস নির্গমন সবচেয়ে বেশি করে চীন। আর যদি বলে কার্বন, মাথাপিছু কার্বন নির্গমন কাদের বেশি হয়, সেটা হলো কাতার। 2020 সালে হচ্ছে কপ সম্মেলন হয়নি, মনে রাখতে হবে। সামনে 2021 সালে কোন দেশে হবে এবং 2019 সালে কোথায় হয়েছিল, এই দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। আর কপ সম্মেলনের জন্য সবচেয়ে আলোচিত হলো 2015 কিছু ইনফরমেশন পারলে পড়তে হবে। এটা এখানে পড়ার কিছু নাই, আন্তর্জাতিকের মধ্যে পরিবেশের চ্যাপ্টারে এটা পড়তে হবে। এই ইনফরমেশনগুলো ইন্টারেস্টিং, এগুলো জানার জন্য পড়া দরকার। আর বিসিএসে যেটা আসতে পারে সেটা হলো যে দীর্ঘমেয়াদী জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান কত, ষষ্ঠ। আর হলো জলবায়ু পরিবর্তন তহবিলের বাংলাদেশের বরাদ্দ 3,800 কোটি টাকা বা 450 মিলিয়ন। বায়ু দূষণ রোধে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো রিডিং করবেন তাহলেই বুঝবেন। আর হলো সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু বায়ু দূষণের কারণে। সবচেয়ে বেশি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। ঢাকার অবস্থান দ্বিতীয়। এগুলা রিডিং পড়বেন, মনে হয় না এখান থেকে কিছু আসার মতো আছে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্রিলিতে এই ধরনের কোয়েশন আসবে না। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট আছে, হালদা নদী। বাংলাদেশের ভিতরে উৎপত্তি হয়েছে, আবার বাংলাদেশের ভিতরেই হচ্ছে পতন হয়েছে। এটা ইম্পর্টেন্ট। এসডিজির সাথে হচ্ছে জলবায়ুর রিলেশন। এসডিজির এখানে হলো আপনার লক্ষ্যমাত্রা এবং অগ্রগতি, এটা পড়বেন, এটা কাজে লাগবে, কাজের পড়া এটা। এখানে যা আছে সবগুলাই হচ্ছে আপনার ইনফরমেশনগুলো মজার, একটু পড়ে রাখলে ভালো। আর তো মনে হয় নাই, শেষ হয়ে গেছে মনে হয়।
আরেকটা পেজ ছিল, আরেকটা পেজ ছিল, এটা আসে নাই। আচ্ছা, ওইখানে যেটা ছিল আমি একটু এখানে লিখে দিই, অথবা যে পিডিএফটা দিব সেখানে পাবেন যে একটা ইনফরমেশন আছে যে এসডিজি সম্পর্কে তো সবাই আমরা জানি। আরেকটা হচ্ছে সেন্ডাই, সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এটা হলো, সেন্দাইটা আসলে জাপানে একটা নগরী। এটা নিয়ে সম্মেলন হয়েছিল 2015 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত। তার মানে সেন্দাই ফ্রেমওয়ার্ক যদি আসে তাহলে এটা কি নিয়েছিল? দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েছিল। কত সালে? 2015 সালে। কয়টি দেশ অংশগ্রহণ করছিল? 187টি। ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রেম অনুযায়ী, যা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, এই ফ্রেম অনুযায়ী বাংলাদেশের একটা কার্যক্রম হচ্ছে মুজিব কিল্লা। বিসিএস এর কোয়েশ্চেন, মুজিব কেল্লা কি? 4টা অপশন দিয়ে দিবে, তখন বলতে হবে যে মুজিব কেল্লাটা হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তাহলে দেখেন যে এখানে কয়েকটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো লাগছে আমার। সেন্দাই ফ্রেমওয়ার্কটা হচ্ছে কত সালে? 2015 সালে। ম্যাথ হচ্ছে 2015 থেকে 2030, মানে এসডিজির মতোই। কত সালে? 2015। কতটি দেশ? 187টি। এই অনুযায়ী হচ্ছে বাংলাদেশের একটা কার্যক্রম হচ্ছে মুজিব কিল্লা। মুজিব কিল্লাটা কি? ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তাহলে কোয়েশ্চেন বিসিএসে কীভাবে আসতে পারে যে মুজিব কেল্লা কি, একটা কোয়েশ্চেন। সেন্দাই ফ্রেমওয়ার্ক মানে কত সালে এটা হয়েছিল, সেন্দাই কোথায় অবস্থিত, সেন্দাই ফ্রেমওয়ার্কের মেয়াদ, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এই হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষা। এখানে যেগুলো বলছি মুখস্থ করতে হবে, এগুলো যদি মুখস্থ করেন আশা করি অর্থনৈতিক সমীক্ষায় যত হার্ড কোয়েশ্চেনই আসুক ভুল হবে না। আর একটু 16 পেজেই তো, রিডিং পড়লে বেশি সময় লাগবে না, একটু কষ্ট হলেও রিডিং পড়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন।